আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক গণিত, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে নবম নবম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 1 অনুশীলনী 1.2 এর ওপরে আলাপ আলোচনা করব। তো এই অধ্যায়টিতে বেশ আমাদের অনেক কিছু নিয়ে আসলে আলোচনার বিষয় থাকে বা রয়েছে। তার মধ্যে থেকে আমি এই অধ্যায়টিতে পূর্বেও ভিডিও তোমরা দেখে থাকবে আর কি। সেক্ষেত্রে আজকে আমি এই অধ্যায়টিতে বৃত্তের সমীকরণ নিয়ে আলাপ আলোচনা করব। বৃত্ত কি বা কাকে বলে, তারপরে বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত, বৃত্তের কেন্দ্র নির্ণয়, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়, বৃত্তের লেখচিত্র নির্ণয়, বৃত্তের লেখচিত্র থেকে ফাংশন কিনা সেটি যাচাই। তাহলে আমরা সেগুলো আশা করি এখান থেকে ভালো করে বুঝতে পারবো আর কি। তাহলে শুরুতেই চলে যায় বৃত্তের সাধারণ সমীকরণ এটি, তারপরে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, অর্থাৎ বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত, এরপর বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়, বৃত্তের কেন্দ্র নির্ণয়, বৃত্তের লেখচিত্র অঙ্কন, বৃত্তের লেখচিত্র হতে ফাংশন নির্ণয়। তাহলে আমরা এই কয়েকটি এই বৃত্ত সম্পর্কিত তথ্যগুলো এখান থেকে পাবো। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ x - 3 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার। এটি হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ নামে পরিচিত, যেখানে p, p কিউ এবং আর হচ্ছে ধ্রুবক, অর্থাৎ পি কিউ এবং আর আমাদের হচ্ছে এখানকার কনস্ট্যান্ট মান আর কি, ধ্রুবক সংখ্যা যেটি পরিবর্তন হয় না। এখানকার পি এবং কিউ এই দুটি পদের পি এবং কিউ হবে হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর আরটি হবে বৃত্তের ব্যাসার্ধের মান। এখানে এই সমীকরণের বৈশিষ্ট্যটা খুব ভালো করে তোমরা কিন্তু খেয়াল করবা, যে এখানে পি এর সামনে মাইনাস এবং কিউ এর সামনে যদি মাইনাস থাকে, তাহলে সেই ক্ষেত্রে পি কিউ ব্যাসার্ধ হবে। এখানে প্লাস, এখানে যদি প্লাস হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে মাইনাস পি মাইনাস কিউ হবে হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, যাই হোক, এখন এটার সাথে মিল রেখে এখানে একটি উদাহরণস্বরূপ অর্থাৎ উদাহরণ লিখেছি আর কি, যে x - 3 হোল টু দ্য পাওয়ার স্কয়ার প্লাস y + 5 হোল টু দ্য পাওয়ার স্কয়ার ইকুয়াল 25। এই রাশিটি আমাদের ঠিক থাকলো এখানে, বাট এই রাশিটিকে আমরা একটু ভেঙে লিখেছি। আমি যেহেতু আগেই বলেছি যে এখানে প্লাস থাকতে পারবে না, এখানে থাকবে হচ্ছে মাইনাস এই পদের সামনে। তাহলে সেটিকে মাইনাস যদি করে নেই, তাহলে -5 হোল টু দ্য পাওয়ার স্কয়ার ইকুয়াল হচ্ছে 25 কে আমি ভেঙে লিখেছি 5 এর উপর স্কয়ার। এখন এইখান থেকে তাহলে আমরা বলতে পারি যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3, -5, 3, -5 এবং এই বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল হচ্ছে 5। আচ্ছা, এবার 2 নম্বর যে বৃত্তের সমীকরণ সেটি হচ্ছে কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত এরূপ বৃত্তের সমীকরণ। কেন্দ্রটা থাকবে মূল বিন্দুতে, ইনিশিয়াল পয়েন্টে, অর্থাৎ অরিজিন মূল বিন্দু। সেটি সাধারণ সমীকরণ যেটা, অথবা সেই কেন্দ্র যদি মূল বিন্দুতে থাকে তাহলে তার জন্য যে সমীকরণ সেটি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে r স্কয়ার। এটার উদাহরণস্বরূপ এখানে দিয়েছি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল, এখানে 6 10 লিখলাম। এবার x - 0 হোল টু দ্য পাওয়ার স্কয়ার প্লাস y - 0 হোল টু দ্য পাওয়ার স্কয়ার ইকুয়াল 4 এর উপর স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে এখানে এই রাশিটির মানের কোনো পরিবর্তন হয়নি, এখান থেকে আমরা x স্কয়ারই পাবো এবং এখান থেকে আমরা y স্কয়ার পাবো। বাট আমরা এই সমীকরণটিকে আসলে এই সমীকরণটির সাথে একটু তুলনা করার চেষ্টা করেছি আর কি। মূল যে সমীকরণটা সেই সমীকরণের সাথে আমরা একটু কম্পেয়ার করেছি। তাহলে সেই ক্ষেত্রে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে হচ্ছে 0,0, অর্থাৎ কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত। 0,0 মানে হচ্ছে আমাদের অক্ষরেখার যদি আমরা কল্পনা করি, সেই অক্ষরেখার ক্ষেত্রে 0,0 বিন্দুটি পরে হচ্ছে অক্ষরেখার মূল বিন্দু, অরিজিন পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট। আচ্ছা, এবং ব্যাসার্ধ হচ্ছে r ইকুয়াল 4 একক। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ভাবে এখানে বৃত্তের সাধারণ সমীকরণ এবং কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত এরূপ বৃত্তের সমীকরণের আমাদের বৈশিষ্ট্য বা
কেন্দ্র আমরা কেমন করে বের করব, কত হতে পারে, ব্যাসার্ধ কত হবে সেটি আমরা মোটামুটি ভাবে জানলাম আর কি। এই ক্ষেত্রে আরেকটি কথা এখানে বলি, আমি এখানে দুটি পূর্ণবর্গ সংখ্যা দিয়েছি, যেমন এখানে 25, এখানে 5 এর উপর স্কয়ার করা গেল। বাট এখানে যদি 25 এখানে পূর্ণবর্গ সংখ্যা না থাকে বা না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধটা আমরা কিভাবে বের করব? ওই সংখ্যার উপর আমরা বর্গমূল চিহ্ন নেব, তার উপর আমরা স্কয়ার নেব। তাহলে আমাদের ওই বর্গমূলের মান যা হবে সেটি হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যদিও দশমিক আসবে, বাট আমাদের ওই দশমিকের মানটা আমাদের কোয়াড্রেন্টে আন্দাজ করে আইডিয়া করে বসাতে হয় আসলে। তাহলে সেই ক্ষেত্রে হতে পারে আর কি, সেটি ডাজ নট ম্যাটার এটি। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্ত নিয়ে কিছু কথা। তাহলে আমরা এখন এই অধ্যায়ের অর্থাৎ আমাদের উচ্চতর গণিতের 1.2 অধ্যায়, এই অধ্যায়ের মূলত রয়েছে আসলে ফাংশন। এই ফাংশন থেকে রয়েছে আমাদের সরল রৈখিক ফাংশন, তারপরে বৃত্তের সমীকরণ, তারপরে আমাদের দ্বিঘাত ফাংশনের লেখচিত্র ইত্যাদি। তো এখান থেকে আমি এই সরল সমীকরণের লেখচিত্র অর্থাৎ সরল রৈখিক যে ফাংশনটি তার সরল রৈখিক লেখচিত্র এবং বৃত্তের লেখচিত্র এটিতে দেখাবো। তাহলে আমরা শুরুতেই চলে যাব আমাদের মূল বইয়ের 1.2 এই অনুশীলনীর আমাদের 13 নম্বর অঙ্কের হচ্ছে গ নাম্বার অঙ্ক। তাহলে এটি দেওয়া ছিল আমাদের s ইকুয়াল x, y such that 3x plus y ইকুয়াল হচ্ছে 4। তাহলে আমাদের এটি একটি অন্বয় দেওয়া রয়েছে। আসলে আমাদের x, y such that এই ধরনের শর্ত যে যে জায়গায় আমাদের দেওয়া থাকে মূলত হচ্ছে সেই জায়গায় সেটি অন্বয় হয়। তাহলে s যে সেটটি দেওয়া রয়েছে এটি একটি আসলে মূলত অন্বয় আমাদের। তাহলে এখানে s এর বর্ণিত সমীকরণ 3x plus y ইকুয়াল হচ্ছে 4, অতএব y এর মানটা এখান থেকে বের করে নিলাম। তাহলে y ইকুয়াল 4 minus 3x, 3x বাম পক্ষ থেকে ডান পক্ষে পার করে দিয়েছি, মাইনাস হয়েছে। এখন এই সম্পর্ক থেকে সেই ভাষা লিখলাম যে এই সম্পর্ক থেকে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখন এখানে আমরা সব করে নিলাম। সাধারণত এটি সরল রেখার সমীকরণ আসলে নির্দেশ করে। আমরা জানি সরল রেখার সমীকরণের যে বৈশিষ্ট্য সাধারণত থাকে সেখান থেকে অনেকটাই উপলব্ধি করা যায়। তাহলে এই সরল রেখার যে দুইটি চলক ব্যবহার করা হয়, একটি হচ্ছে x আর একটি হচ্ছে y। x কে বলা হয় স্বাধীন চলক, y কে বলা হয় অধীন চলক। x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক। তাহলে সেই স্বাধীন চলক অনুসারে x এবং y, তাহলে x এর মান আমরা ইচ্ছা অনুসারে নিতে পারবো, আমাদের মন যা চাইবে। তো এমন মান নেব না যেন এখানে আমাদের কোনো ভগ্নাংশ আসে বা দশমিক যুক্ত কোনো সংখ্যা আসে, এমন যেন না হয়। তাহলে শুরুতে x এর মান আমরা 0 নিছি, তখন y এর মান আমরা 4 পাইছি। x এর মান 2 নিছি, y এর মান আমরা -2 পাইছি। x এর মান আমরা 4 নিয়েছি, y এর মান আমাদের -8 পাইছি। আচ্ছা, এরপরে আমাদের লেখচিত্রের কাজ আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের শুরুতেই আমাদের গ্রাফ পেপার যেটা থাকবে x, এখানকার মূল বিন্দু আমাদের অরিজিন বিন্দু ও, তাহলে x ও এবং হচ্ছে x প্রাইম বা x ড্যাশ, y ও এবং হচ্ছে y ড্যাশ যথাক্রমে x অক্ষরেখা এবং হচ্ছে y অক্ষরেখা নির্দেশ করে আমাদের এখানে। ওটাকে আমাদের অরিজিন মূল বিন্দু হিসাবে ধরা হয়। মূল বিন্দু অক্ষরেখাতে আমরা এই মানগুলো আমরা এখন সেট আপ করবো আর কি, স্থাপন করব যেটাকে বলা হয়। তাহলে তার জন্য যেটুকু আমাদের ভাষা লিখতে হয় আমি সেটি পরিপূর্ণভাবে এটা লেখার চেষ্টা করেছি আর কি। তো মনে করি x ও x প্রাইম এবং y ও y প্রাইম যথাক্রমে x ও y অক্ষরেখা এবং ও এদের হচ্ছে মূল বিন্দু। উভয় অক্ষে প্রতি বর্গ ঘর সমান 1 একক ধরি। আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর থাকে আমাদের গ্রাফ পেপারে, যেটাকে সব কাগজ আমরা বলি, এই সব কাগজের প্রত্যেক ঘরগুলোকে 1 বর্গ ঘর হিসেবে আমরা বিবেচনা করব। ছোট ছোট যে ঘরগুলো রয়েছে সেটার আমাদের প্রতি বর্গ ঘরকে সমান 1 একক আমরা ধরি বা বিবেচনা করি। এখন সব কাগজে যে বিন্দুগুলো আমরা ধরে নিয়েছিলাম সেই বিন্দুগুলো স্থাপন করব আমরা। তাহলে 4,0 4 শুরুতেই 0,4, তাহলে 0 মানে এখানে, 4 মানে উপরের দিকে 4 ঘর যাব আমরা,
এক্স এর ধনাত্মক দিকে। তাহলে মোটামুটি ভাবে এই জায়গাতে আমরা হয়তো একটি বিন্দু পাই আর কি, যার স্থানাঙ্ক হচ্ছে 0,4। তারপরে 2,-2 মানে হচ্ছে মূল বিন্দু থেকে এখানে ডান দিকে 2 ঘর, তারপরে নিচের দিকে আবার হচ্ছে আমরা 2 ঘর আসবো। তারপরে 4,-8, 4 মানে ঠিক এখান থেকে ডান দিকে 4 ঘর এবং নিচের দিকে আমাদের 8 ঘর। তাহলে এখানে এসে আমরা এই বিন্দুটা পেতে পারি। তাহলে আমাদের এই তিনটা বিন্দুকে কেন্দ্র করে আমরা যখন একটি সরল রেখা অঙ্কন করব, তখন এই সরল রেখাটি হবে আমাদের এত অন্বয়ের হচ্ছে লেখচিত্র। যে মূল সমীকরণটা দেওয়া ছিল তার হচ্ছে লেখচিত্র। তাহলে এখানে বিন্দুগুলো আমরা স্থাপন করলাম। এবার বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করি, তাহলে অঙ্কিত সরল রেখায় এস এর লেখচিত্র। তাহলে যে এস অন্বয়টি দেওয়া ছিল সেই এস এর লেখচিত্রটা আমাদের এই সরলরেখা, এই সরলরেখা। আচ্ছা, এখানে আরেকটি ভাষা সাধারণত একটু লেখা হয় যে উভয় দিকে বর্ধিত করি, বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করি। তো সেক্ষেত্রে কখনো কখনো বিন্দুগুলো যদি খুব কাছাকাছি হয়, তাহলে এই লেখচিত্রটা এত ছোট হয় যে লেখচিত্রটা স্পষ্টভাবে ফুটে ওঠে না যে এটা আসলে কি হতে পারে। এর জন্য উভয় দিকে বর্ধিত করে দিলে আমরা পরিপূর্ণতা পাই আসলে। আচ্ছা, এরপর লেখচিত্র হতে দেখা যায় যে এই লেখচিত্র থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা একটু এখানে বোঝার আছে বিষয়টি, খুব ভালো করে একটু মনোযোগ সহকারে সকলে শুনবা। যে লেখচিত্র হতে দেখা যায় যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় লেখের একাধিক বিন্দু নেই। অর্থাৎ এই যে ওয়াই অক্ষটা আমার ওয়াই অক্ষ রেখা, এই ওয়াই অক্ষ বরাবর আমাদের লেখের একাধিক কোনো বিন্দু পাইনি। যে বিন্দুগুলো পেয়েছি সেটা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা তৈরি করবে না। যে রেখাটা উৎপন্ন হয়েছে সেটি কখনোই আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল হয় নাই। আমাদের কোন রেখা যদি এরকম ওয়াই অক্ষের সমান্তরাল রেখা তৈরি করতো, তাহলে সেক্ষেত্রে আমাদের সেই অন্বয়টি আমাদের ফাংশন হতো না। তাহলে যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল এই রেখাটি তৈরি হয় নাই, সুতরাং এটি আমাদের ফাংশন। অতএব লেখা হলো তাহলে এস অন্বয়টি ফাংশন, এস একটি ফাংশন আর কি। তাহলে এই হচ্ছে আমাদের সরল রেখার লেখচিত্র থেকে ফাংশন নির্ণয়। এর পরবর্তীতে আমরা চলে আসবো আর কি আমাদের অনুশীলনী, এই অনুশীলনীর বৃত্ত নিয়ে, বৃত্তের সমীকরণ নিয়ে। তাহলে আমরা এখন বৃত্তের সমীকরণের একটি লেখচিত্র দেখব। লেখচিত্র থেকে আমরা ওই বৃত্তটি আমাদের বা অন্যয়টি আমাদের ফাংশনের মধ্যে অন্তর্ভুক্ত হয় কিনা বা ফাংশন কিনা সেটি আমরা যাচাই করব। তাহলে আমরা শুরুতেই চলে যাব, এটি আমাদের মূল বইয়ের অনুশীলনী 1.2 এর 14 নম্বরের হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্ক। আমাদের দেওয়া আছে s ইকুয়াল x, y such that x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে 25। এটি হচ্ছে আমাদের মূল সমীকরণ। এখানে x, y দ্বারা এটা বোঝায়, এটি হচ্ছে ক্রমজোড় বোঝায়। যেহেতু এখানে s ইকুয়াল x, y such that x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে 25, এটা একটা ক্রমজোড় বোঝায়। অর্থাৎ তখন এই s টা হচ্ছে একটি অন্বয় বোঝাবে, এটা হচ্ছে একটি মূলত অন্বয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখলাম, এখানে s এর বর্ণিত সমীকরণ, অর্থাৎ এখানে আমাদের যে মূল সমীকরণটি রয়েছে এই সমীকরণটি আমরা তুলে নিলাম। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে 25। এই সমীকরণটাকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ বা আদর্শ সমীকরণ তার সাথে যদি তুলনা করি, তাহলে সেই ক্ষেত্রে x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 5 এর উপর স্কয়ার করে দিলাম। এখন এই বৃত্তের কেন্দ্র 0,0 এবং হচ্ছে ব্যাসার্ধ 5 একক। তাহলে আমি প্রথমের দিকে বলছিলাম যে এই ধরনের বৃত্তের কেন্দ্র আমাদের মূল বিন্দুতে অবস্থান করে, আমাদের কোয়াড্রেন্টের যে অরিজিন বিন্দু থাকে সেই বিন্দুতে আমাদের অবস্থান করে আর কি 0,0। এখন 0,0 বিন্দুকে কেন্দ্র করে 5 একক ব্যাসার্ধ নিয়ে ছক কাগজের প্রতি বর্গ ঘরকে 1 একক ধরে একটি বৃত্ত অঙ্কন করি। অঙ্কিত বৃত্তই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 25 সমীকরণের লেখচিত্র নির্দেশ করবে। অর্থাৎ যে মানটি পাচ্ছি আমরা 0,0, এটি হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ হচ্ছে 5 একক। তাহলে এই দুইটি মানের সাহায্যে আমরা কোঅর্ডিনেট দেখতে পাচ্ছি আর কি এখানে, যে x,
ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং হচ্ছে ওয়াই অক্ষ রেখা নির্দেশ করে। তাহলে এই ক্ষেত্রে মূল বিন্দু হচ্ছে আমাদের 0, অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। এই মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করা হয়। ওতে অরিজিন বিন্দু অথবা আমরা ইনিশিয়াল পয়েন্ট এখানে বলতে পারি আর কি এটিকে। তাহলে সেই ক্ষেত্রে এই বিন্দুকে কেন্দ্র করে 5 একক ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এখান থেকে যে কোনো দিকে 5 একক ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে অঙ্কিত বৃত্ত যেটা দেখতে পাচ্ছি আমরা, এই অঙ্কিত বৃত্ত আমাদের হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 25। এই সমীকরণে হচ্ছে লেখচিত্র। তাহলে লেখচিত্র পেয়ে গেলাম। লেখচিত্রে থেকে আমরা এই সমীকরণটি, এই অন্যটি ফাংশন কিনা এখন আমরা সেটি নির্দেশ করতে যাব। তাহলে লেখচিত্র হতে ফাংশন নির্ণয়। তাহলে কোনো একটি অন্যয় ফাংশন কিনা সেটি আমরা লেখচিত্র থেকে যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাষাগত দিক বর্ণনা যেটা থাকে সেটা মোটামুটি ভাবে এই ভাষাটি আমাদের জন্য অনেকটাই অ্যাপ্রোপ্রিয়েট বলবো আর কি। লেখচিত্র হতে দেখা যায় যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় লেখের একাধিক বিন্দু অবস্থিত, অর্থাৎ যে বৃত্তের সমীকরণটা আমরা পেয়েছি এখানে, এই বৃত্তের সমীকরণটাকে আমরা বলছি যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখায়, অর্থাৎ ওয়াই অক্ষ আছে, এর সমান্তরাল রেখায় লেখের একাধিক বিন্দু আছে। অর্থাৎ এই বৃত্তের পরিধির উপর এখানে যদি একটি বিন্দু আমরা কল্পনা করি, এখানে যদি একটি বিন্দু কল্পনা করি, আবার যদি এখানে একটা বিন্দু কল্পনা করি, তাহলে সেই ক্ষেত্রে এই দিক দিয়ে আমরা একটি সমান্তরাল রেখা অঙ্কন করতে পারবো। একইভাবে যে কোনো জায়গায়, এবার এখানে আরেকটা বিন্দু যদি আমরা কল্পনা করি, ঠিক সেই বরাবর এখানে যদি আরেকটু কল্পনা করি, তাহলে এখান থেকে আমরা আরেকটি ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় সরল রেখা পেয়ে যাব। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় যদি কোনো সরল রেখা আমরা পেয়ে যাই কোনো লেখচিত্র থেকে, তাহলে সেই অন্যই অবশ্যই ফাংশন আমাদের হবে না। তাহলে ঠিক একইভাবে যে কোনো বৃত্তের সমীকরণ আমাদের এটি অন্যয় নামে পরিচিত হবে বা পরিচিত থাকবে, এটি কখনো ফাংশন হবে না। তাহলে সেখান থেকে আমরা বললাম যে রেখায় অবস্থিত, রেখায় লেখের একাধিক বিন্দু অবস্থিত, অর্থাৎ এই বৃত্ততে যা বলছিলাম যে আমাদের বৃত্তের পরিধির উপর ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বরাবর অসংখ্য বিন্দু এখানে বিদ্যমান রয়েছে। আমাদের উভয় পক্ষে যদি আমরা কল্পনা করি অসংখ্য বিন্দু পাবো। সুতরাং এস অন্যটি ফাংশন নয়। তাহলে এই এস অন্যয় যেটি আমাদের দেওয়া রয়েছে সেটি ফাংশন নয়। তাহলে আমরা বলতে পারি কোন বৃত্তের ফাংশন, কোন বৃত্তের ক্ষেত্রে অন্যয় যেটি দেওয়া থাকবে সেইটি আমাদের ফাংশন হিসাবে বিবেচিত হবে না। আচ্ছা, এর সাথে আমরা আরেকটু এখানে ক্রমজোড় লিখি, যদি একটু লক্ষ্য করি আর কি, যে 2,3, 2,5, 2,7 এই ক্ষেত্রে এইটি একটি অন্যয় আমাদের, বাট এটি আমাদের হচ্ছে ফাংশন হবে না এই মানগুলো। কারণ আমরা জানি যে অন্যয় আর ফাংশনের মধ্যে একটু তফাৎ হচ্ছে যে যদি কোনো অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহ ভিন্ন ভিন্ন হয়, তাহলে সেই অন্যয়গুলো দ্বারা বা ক্রমজোড়গুলো দ্বারা আমাদের ফাংশন গঠিত হয় বা সেই অন্যয়টি ফাংশন হয়। বাট এখানে আমরা এই স্থানাঙ্কগুলো যদি আমাদের অক্ষরেখায় আমরা বসাই আর কি, স্থাপন করি, তাহলে সেই ক্ষেত্রে 2,3 ধরলাম হচ্ছে 2,3, 1, 2, 2,3, তাহলে এমন জায়গায়, তারপরে আবার হচ্ছে 2,5 মানে ঠিক এখানে 3, 4, 5 এখানে, তারপরে আবার হচ্ছে 2,7, 2 মানে এখানে, 7 মানে হচ্ছে আরেকটু উপরে যাবে, আইডিয়া করে এখানে আমি ধরলাম। তাহলে এই যে একটি সরল রেখা পাচ্ছি, এই সরল রেখাটা আমাদের হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষের সমান্তরাল বরাবর যদি কোনো লেখচিত্র পাওয়া যায়, তাহলে সেটি আমাদের অন্যয় হিসেবে বিবেচিত হবে, ফাংশন হবে না। তাহলে এই জন্য আমাদের কোন বৃত্তের সমীকরণে আমাদের ফাংশন নয়, সবগুলো অন্যয় হিসাবে এখানে আমাদের থাকবে। তাহলে এই ছিল বৃত্তের লেখচিত্র অঙ্কন এবং লেখচিত্র হতে সেই অন্যয়টি ফাংশন কিনা তার হচ্ছে সত্যতা যাচাই। তো আজ
এ পর্যন্তই থাকবে। সবাইকে আমি আবারও ভালো থাকার জন্য বা সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।